আমি লাইভে রয়েছি। কি হয়েছে একদিন দেখি নাই, বিশ্বাস করো খোদার কসম খারাপ লাগে না দেখি। ওকে আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। ফাক ইউ। কি কার আই চলি যা পানি নিয়ে এসে দে আমাকে একটু। হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার এইচএসসি 2026 ব্যাচের বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমরা গতদিনকে তোমাদের ক্লাসটা নিতে পারি নাই বিকজ অফ আমার স্টুডিওটা সেট আপ করতেছিলাম, এই জন্য ইন ফিউচার হয়তো 2-1 দিনের মধ্যে দেখতে পারবা যে আমরা আসলে কেন স্টুডিও সেট আপ করতেছিলাম। বিকজ অফ আমিও আসলে ওই গতানুগতিক ধারাতেই যাইতে চাচ্ছি যে গতানুগতিক ধারাতে সবাই চলছে। আমি আমার ভিডিও দেখবো যে ইউটিউবে আগে অলমোস্ট 300-র মতো ভিডিও ছিল, তার মধ্যে 150 ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, 150+ ভিডিও আমি ডিলিট করে দিয়েছি বিকজ অফ আমি সব কিছুকে নতুন করে আর কি স্টার্ট করতে চাচ্ছি, ঢালাই করতে চাচ্ছি আর কি। সো এই জন্য যেগুলো লং লং ভিডিও ছিল সো ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। এখন থেকে আর ক্লাসে ডিউরিং ক্লাস যে ভিডিওগুলো নিতাম ওই ভিডিওগুলো আর আপলোড দিব না। সো এই জন্যই আমরা আমাদের স্টুডিওটা সেট আপ করতেছিলাম, আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা গতদিনের ক্লাসটা নিতে পারিনি। এটা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইনশাল্লাহ আগামীকালকে নেওয়ার চেষ্টা করব। আমরা যদিও বলছিলাম যে আগামীকাল নিব, তারপরে আমরা চেষ্টা করবো যে আগামীকালকে নেওয়ার। হ্যাঁ, যদি নাও পারি তাও শুক্রবারে, ঠিক আছে? না পারলেও শুক্রবার অথবা শনিবারে আমরা নিয়ে নিব, তোমাদের কোনো টেনশন নাই। আমরা যখন বলছি যে তোমাদেরকে 3 মাসের মধ্যে শেষ করে দিব, তো 3 মাসের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? আমাদের বিগত ক্লাসে আমরা অণুজীব অর্থাৎ মাইক্রোবসের 2টা টপিক নিয়ে আলোচনা করছি, অ্যাবাউট ব্যাকটেরিয়া এবং ভাইরাস। এই 2টা নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেছে। আমাদের আজকে যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে অ্যাবাউট ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া শুরু করার আগে তোমরা আমাকে একটু বলে ফেলো যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনে যে বোর্ড যেটা আছে বোর্ডের লেখাগুলো তোমরা স্পষ্ট দেখতে পারতেছো কিনা, এবং যারা যারা ক্লাস করতেছো একটু আমি দেখতে চাই, যেহেতু আমি তোমাদের এই গ্রুপটা নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট। সো আমার দেখতে হবে যে কারা কারা ক্লাসে আছে, ক্লাসে অ্যাটেন্ড করতেছে। ম্যালেরিয়া টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো ম্যালেরিয়াটা আমাদেরকে পড়তে হবে খুব ভালো করে। হ্যাঁ, তো দেখি এখানে কারা কারা ক্লাস করতেছে। কি কিছু বলবি?
মেঘলা সরকার, আচ্ছা। হুম হুম, আমি আমার কোর্সে ক্লাস নিয়েছি 26 ব্যাচে, তোদের ব্যাচের। আচ্ছা, মিস ইউ টু। মেঘলা সরকার লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আর বাকি লিখছে সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, আমি এটার পরে হালকা করে একটু যদি সময় বেঁচে যায় তাহলে আমরা এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো এইখানে যেটা দেওয়া আছে অ্যাবাউট ম্যালেরিয়া প্যারাসাইট। তো ম্যালেরিয়া প্যারাসাইট আগের দিন কিন্তু আমরা বলছিলাম যে কিছু কিছু ডিজিজ আছে ম্যালেরিয়াটা পড়ানোর আগে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই অণুজীব চ্যাপ্টারে বা মাইক্রোব চ্যাপ্টারে যদি একটা সিকিউ দেয়, মনে করো তোমাকে বললাম বা তুমি অ্যাজ এ টিচার তোমাকে যদি আমি বলি যে তুমি কোন টপিকটা থেকে কোশ্চেন করতে চাও, তাহলে সেই টপিকটা হবে, সেই টপিকের নাম হচ্ছে ম্যালেরিয়া। সো ম্যালেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে এটা পড়তে হয়। আমি চেষ্টা করব যতটুকু অ্যাটলিস্ট বোঝানো উচিত আমি ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এইখানে আমার রিকোয়েস্ট থাকবে যারা ক্লাসটা করবা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করবা, আর যারা করবো না তারা আদারওয়াইজ পড়ারই দরকার নাই। কিন্তু যারা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফার্স্ট টু লাস্ট ক্লাস দেখতে হবে। তো ম্যালেরিয়া টপিকটার মধ্যে প্রথমে তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ম্যালেরিয়ার নামটা ম্যালেরিয়া কেন। ম্যালেরিয়া দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া, ঠিক আছে? তো ম্যালেরিয়া একটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ। ভেক্টর বর্ন ডিজিজ কোনগুলো? যে ডিজিজগুলো সাধারণত মশা মাছির জন্য হয় বা যে ডিজিজগুলো সাধারণত ইনসেক্টের কারণে হয় সেই ডিজিজগুলোকে বলা হয় তোমার হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ। যেমন ডেঙ্গু ভাইরাস, তারপরে ম্যালেরিয়া, এগুলো কিন্তু মশা মাছির জন্য হয়, সো এটাকে বলা হয় ভেক্টর বর্ন ডিজিজ, ঠিক আছে? তো ভেক্টর বর্ন ডিজিজ যদি হয়, বাসা থেকে ল্যাপটপটা নিয়ে এসে এগুলো করে ফেল। হ্যাঁ, তো এইখানে বলা হয়েছে ভেক্টর বর্ন ডিজিজ, দেখোর কাছে আছে ভেক্টর বর্ন ডিজিজ এবং এটা একটা প্যারাসাইট। প্যারাসাইট কাদেরকে বলা হয়? প্যারাসাইট মানে হলো, প্যারা মানে হচ্ছে অন্যের উপরে বসবাস করে যারা, ঠিক আছে? যারা অন্যের উপরে বসবাস করে। মনে করো একটা এইখানে যেটা আছে সেই জিনিসটার নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম জিনিসটা আসলে কাকে বলা হয়? হোয়াট ইজ প্লাজমোডিয়াম? প্লাজমোডিয়ামটা মানে হলো যে জিনিসটা ভাইরাসের যেটা জীবাণু যেটা সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। হ্যাঁ, তো এইখানে এই প্লাজমোডিয়ামটা কাদের মধ্যে থাকে? এই প্লাজমোডিয়ামটা থাকে হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো, ঠিক আছে? অ্যানোফিলিস মসকিউটো মানে হচ্ছে মশা। তো অ্যানোফিলিস মশার মধ্যে এই জীবাণুটা বা জামটা থাকে। তো তোমার বডিতে যখন ঢুকাই দেওয়া হবে তখন এদের একটা গন বা এদের একটা স্পেসিস, এটাকে বলা হয় স্পেসিস, ঠিক আছে? তো এই স্পেসিসটা তোমাকে ঢুকাই দেওয়া হবে। কারা ঢুকাই দিবে? মশা ঢুকাই দেবে। সাধারণত তোমরা যখন ট্যুরে যাও, বিভিন্ন ট্যুরে যখন যাও তখন কিন্তু আসলে এরকম করে জ্বর বা এই জাতীয় জিনিসগুলো আসে, কিন্তু এই ম্যালেরিয়া জিনিসটা কিন্তু আসলে এইভাবে আবিষ্কার হয় নাই। ম্যালেরিয়াটা সর্বপ্রথম একজন মানে পৃথিবীতে এটা যখন আসে তখন এই ম্যালেরিয়াটা দুটো শব্দের কারণে হয়। একটা হচ্ছে ম্যাল, দেখো একটা হচ্ছে ম্যাল যার শব্দ হচ্ছে দূষিত অথবা টক্সিক। তাহলে ম্যাল শব্দের অর্থ কি? টক্সিক। আর এরিয়া শব্দের অর্থ হচ্ছে এয়ার মানে কি আমরা জানি। তাহলে ম্যালেরিয়া শব্দটা দুইটা শব্দের মিক্সিং, একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এয়ার। তার মানে হলো দূষিত বা টক্সিক এয়ারের জন্য হয়, এটা চিন্তা করা হইতো, ঠিক আছে? এখানে বলতেছে খ্রিস্টপূর্ব 2700 অব্দে চীন দেশে অনুপম পর্যাবৃত্ত জ্বর, যেটাকে বলা হয় ইউনিক পিরিয়ডিক ফিভার। পিরিয়ডিক টেবিল তো তোমরা পড়তেছো, তোমরা কেমিস্ট্রিতে এটা তো জানো যে পর্যায়ক্রমে, মনে করো একটার পর একটা, এটাকে বলা হয় পিরিয়ডিক, ঠিক আছে? সো যে কোনো জিনিস যদি একটার পর একটা হয় সেটাকে বলা হয় পিরিয়ডিক, কথাবার্তা অর্থে সেটা ব্যবহার করা হয়। তো এখানেও ব্যবহার করা হয়েছে ইউনিক পিরিয়ডিক ফিভার। তো এই ফিভারটা হইলে মানে ধারাবাহিকভাবে জ্বর আসে। মনে করো আজকে সকালে জ্বর আসতেছে, তো দুপুরে ঠিক থাকতেছে, কালকেও ঠিক থাকতেছে, দেখা যাচ্ছে যে পরশুদিন আবার জ্বর আসতেছে, তারপরে 2 দিন নাই আবার জ্বর আসতেছে, অথবা আজকে যে মোমেন্টে জ্বর আসতেছে কালকে পরে আবার ওই মোমেন্টে জ্বর আসতেছে, মানে ধারাবাহিকভাবে সিরিজ ওয়াইজ চলতেছে বিধায়, পিরিয়ড ওয়াইজ চলে বিধায় এটাকে বলা হয় ইউনিক পিরিয়ডিক ফিভার। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া এটার আরেকটা নাম কি? ইউনিক পিরিয়ডিক ফিভার। এটা আরো একটা নাম আছে মার্স ফিভার বা জলা জ্বর, আরো আছে রোমানিয়ান ফিভার, ঠিক আছে? আরো বলা হয় রোমানিয়ান ফিভার, এই যে রোমান ফিভার, এই যে রোমান ফিভার বা রোমান জ্বর, রোমান ফিভার বলেও এটাকে ডাকা হয়। ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী টর্টি।
এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই যে ম্যালেরিয়া শব্দটা, এই যে ম্যাল প্লাস এয়ার, এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি, এবং ইনি ব্যবহার করেন 1953 মানে 1753 সালে। ইতালীয় শব্দ, এই ম্যালেরিয়া শব্দটা একটা ইতালীয় শব্দ। এই শব্দটার ম্যাল শব্দের অর্থ হচ্ছে দূষিত বা টক্সিক, আর এরিয়া শব্দটার অর্থ হচ্ছে এয়ার মানে হলো বাতাস। তাহলে ম্যালেরিয়া শব্দটা হচ্ছে টক্সিক বাতাসের কারণে এই রোগটা হয়ে থাকে। তো ম্যালেরিয়া, এই যে দেখো ফরাসি একজন ডাক্তার আছে, তার নাম হচ্ছে চার্লেস লেভেরন। চার্লেস লেভেরন সাধারণত এই যে তোমার হচ্ছে 1880 সালে ম্যালেরিয়া রোগে লোহিত রক্তকণিকা, যেটার ইংরেজি নাম হলো এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল, আরবিসি থেকে ম্যালেরিয়া প্যারাসাইটটা আবিষ্কার করেন। তাহলে ম্যালেরিয়া প্যারাসাইটটা মানে কোন জায়গায় অ্যাটাক করে? ম্যালেরিয়া প্যারাসাইটটা অ্যাটাক করে হচ্ছে আমাদের আরবিসিতে। সো আরবিসি থেকে যে এটা হয়, এই কথাটা সর্বপ্রথম বলেন কে? এই কথাটা সর্বপ্রথম বলেন হচ্ছে আমাদের চার্লেস লেভেরন। ঠিক আছে, এরপরে বলতেছে দেখো 1897 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীর ডাক্তার স্যার রোল্যান্ড রস আবিষ্কার করেন যে এই যে ম্যালেরিয়ার জন্য যেটা উনি বলছিলেন, দেখো টর্টি যেটা বলছিলেন যে এটা দূষিত বাতাসের কারণে হয়, এই কথাটা 1897 সালে ব্রিটিশ যে একজন বিজ্ঞানী স্যার রোল্যান্ড রস, ইনি প্রথম বলেন যে না, এটা অ্যানোফিলিস মসকিউটোর জন্য হয়, এটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, অর্থাৎ এটা মশার কারণে হয়। উনি স্যার রোল্যান্ড রস ছিলেন একজন হচ্ছে সেনাবাহিনীর ডাক্তার। দেখবা যে যখন সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তখন তাদের সাথে একজন ডক্টর দেওয়া হয়, ইনিও তেমন একজন ডক্টর। তো তিনি যখন ওই সেনাবাহিনীর ক্যাম্পিংয়ে ছিল তখন তিনি দেখছেন যে অনেক লোক, সাধারণত সেনাবাহিনীর যারা আছে, সেনাবাহিনীর লোক আছে, তারা জ্বরে আক্রান্ত হচ্ছে, এবং উনি এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে বাতাসের জন্য আসলে এই রোগটা হচ্ছে না। তখন উনি চিন্তা করলেন যে তাহলে এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি? তখন উনি বিভিন্ন গবেষণা করে দেখতে পাইলো যে এই যে ম্যালেরিয়া রোগ, এই ম্যালেরিয়া রোগটা আসলে বাতাসের জন্য হচ্ছে না, এই ম্যালেরিয়া রোগটা হচ্ছে আসলে মশার জন্য, মশার কামড় থেকে হচ্ছে। এই মশার কামড়ের জন্য যখন হয়, দেখো বিষয়টা হচ্ছে একটা মশা যখন তোমার বডিতে বাইট করে বা কামড় দেয়, তখন ও তার ভিতর দিয়ে সেই স্পেসিস বা জীবাণুটা তোমার বডিতে দিয়ে দিচ্ছে, তখন তুমি ম্যালেরিয়া রোগী হচ্ছ। এবার আরেকটা মশা, যে মশাটা সুস্থ ছিল, সে মশাটা কিন্তু তোমার বডি থেকে যখন রক্তটা নিবে তখন কিন্তু সে আসলে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হবে। তাহলে এইখানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে টোটাল দুইজন, একজন হচ্ছে তুমি আর একজন হচ্ছে যে তোমাকে কামড় দিচ্ছে সে। তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে ম্যালেরিয়াতে দুইজন বাহক থাকে যারা ম্যালেরিয়ার জীবাণু বহন করে, বাহক বা হোস্ট। ঠিক আছে, হোস্ট, যারা হোস্ট মানে কি, যারা এটাকে যারা বহন করে তারাই আসলে হোস্ট। এখানে লিখতে পারো যারা জার্ম ক্যারি করে। ঠিক আছে, যারা জার্মটা ক্যারি করে বা জীবাণু যারা বহন করে। ঠিক আছে, জীবাণু বহন করে বা জীবাণু, জার্ম মানে কি জীবাণু, যারা জীবাণু বহন করে তাদেরকেই কি বলা হয় ভাইয়া? হোস্ট। তাহলে জীবাণু এখানে কয়জন বহন করতেছে? দুইজন। ঠিক আছে, দুইজন বহন করতেছে। কিভাবে? একজনের নাম হলো, একজনের নাম কি? একজনের নাম হচ্ছে আমার মশা, একজনের নাম হলো মশা, আর একজনের নাম হচ্ছে মানুষ। তাহলে এখানে হোস্ট কয়জন ভাইয়া? এখানে হোস্ট হচ্ছে দুইজন। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করে মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে, আর আমরা ভুল করে আসি। কারণ মনে করো এই যে এটা হলো একটা ব্যক্তি, এই ব্যক্তিটাকে একটা মশা কামড় দিয়েছে, এটা হলো একটা মশা, কথার কথা। এই মশাটা যদি ব্যক্তিকে কামড় দেয় তাহলে এই ব্যক্তি এখন ম্যালেরিয়া রোগে আক্রান্ত। এবার এই ব্যক্তিকে যদি আরেকটা মশা কামড় দেয় তাহলে এই ব্যক্তির সাথে সাথে ওই মশাটাও কি হবে? ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে যাবে। তাহলে এখানে হোস্ট হচ্ছে দুইজন। এখন কথা হচ্ছে এই যে মানুষের বডিতে ম্যালেরিয়া দুই জায়গায় অ্যাটাক করে, একটা নাম হচ্ছে আরবিসি। মানুষের বডিতে দুই জায়গায় অ্যাটাক করে, একটা নাম হচ্ছে আরবিসি আর একটা নাম হচ্ছে লিভার। মশা মানুষের বডিতে অ্যাটাক করে তাদের কি করে? তাদের রিপ্রোডাকশন করে। কি করে ভাইয়া? রিপ্রোডাকশন করে। রিপ্রোডাকশন মানে কি? তাদের বংশের বিস্তার ঘটায়। তাহলে মশা কি করবে? রিপ্রোডাকশন করে। যে প্রসেসের মাধ্যমে তারা রিপ্রোডাকশন করে সেখানে কিন্তু মানুষের প্রসেসের মতো, এখানে স্পার্ম তৈরি হয়, এগো তৈরি হয় মশার ক্ষেত্রে, মশার বডিতে যখন যায়। কিন্তু আমাদের বডিতে তারা অ্যাটাক করে হচ্ছে দুটো জিনিসের, মানে দুটো জায়গায় তারা অ্যাটাক করে। একটা হলো আরবিসিতে অ্যাটাক করে, আর একটা হচ্ছে লিভার অ্যাটাক করে। ঠিক আছে, তো তারা আরবিসিতে যাওয়ার আগে তারা লিভার হয়ে যায়। তারা আরবিসিতে যাওয়ার আগে কি হয়ে যায়?
লিভার হয়ে যায়। তো যখনই তাদের এই যে মানে সংখ্যায় যখন বৃদ্ধি করে, সংখ্যায় যে কোনো জিনিস বৃদ্ধি করতে গেলে সেলটাকে ডিভাইডেড করতে হয়। তো সেলটাকে যখন ডিভাইডেড করতে হয়, সেলকে ডিভাইডেড করতে গেলে অবশ্যই যে জিনিসটা ডিভাইডেড করতে হয় তার নাম কি? নিউক্লিয়াস। তাহলে সেলের ডিভিশন বলতে আসলে কার ডিভিশন বোঝায়? সেলের ডিভিশন বলতে বোঝা হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, ঠিক আছে? তো এইখানে কিন্তু আসলে নিউক্লিয়াসের কিন্তু ডিভিশন হয়। সো নিউক্লিয়াসের যে ডিভিশনটা হচ্ছে এই জায়গায়, এই নিউক্লিয়াসের ডিভিশন যখন হয়, একটা সেলের মধ্যে সাধারণত আমরা জানি যে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু কখনো যদি একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন সেই সেলটাকে বলা হয় সাইজন। কি বলা হয়? সাইজন। ওকে, তাহলে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ সেটাকে বলা হয় সাইজন। তাহলে হোয়াট ইজ সাইজন? সাইজন হচ্ছে যখন একটা সেলের মধ্যে, হ্যাঁ না, একটা সেলের মধ্যে যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে সাইজন। মনে থাকবে? এই সাইজন কি? মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস বিশিষ্ট যে সেল থাকে, যে সেলের মধ্যে হুইচ সেলস ইজ সারাউন্ডেড বাই বা হুইচ সেল ইজ ফুল অফ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস, তখন সেই সেলটাকে কি বলা হবে? সাইজন। তাহলে এই সাইজন যেখানে হয় সেই জায়গাটাকে বলা হয় কি? সাইজগ্নি। ঠিক আছে, সাইজন যেখানে হয় সেই জায়গাটাকে কি বলা হবে? সাইজগ্নি। এই সাইজগ্নি দুইটা হয়, একটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজগ্নি আর একটা হচ্ছে হেপাটিক সাইজগ্নি। ঠিক আছে, মনে থাকবে কি? অ্যারিথ্রোসাইটিক সাইজগ্নি আর কি? হেপাটিক সাইজগ্নি। এখন সাইজগ্নি দুটো জায়গার ক্ষেত্রে হচ্ছে, একটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক আর একটা হলো হেপাটিক। আমরা জানি কি এখানে কিছু বেসিক আমাকে লাগবে। একটা হলো অ্যারিথ্রোসাইটিক। আমরা কি বলছিলাম যে আগে আরবিসি তে ঢোকার আগে এরা কোন জায়গায় ঢোকে? এটা মনে করো লিভার। ঠিক আছে, লিভারের আগে ওরা কোথায়? লিভারে আগে ঢোকে, লিভারে বংশ বিস্তার করে কোন জায়গায় ঢুকবে? আরবিসিতে। আরবিসির আরেকটা নাম হলো এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। ঠিক আছে, আরবিসির আরেকটা নাম কি? আরবিসির আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের এখানে দেখো, এরিথ্রোসাইটের নাম এরিথ্রোসাইট কেন? এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে রেড, আর সাইট মানে কি? সেল। তাহলে এরিথ্রোসাইট মানে হচ্ছে রেড সেল। তাহলে এরিথ্রোসাইট মানে কি ভাইয়া? রেড সেল। তাহলে আমাদের বডিতে রেড সেল কোনটা? আমাদের বডির রেড সেল কোনটা? আরবিসি। তাহলে আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। এই জন্য এরিথ্রোসাইটে যদি সাইজন দশা হয় সেটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজগ্নি। আর লিভারে যদি কখনো সাইজন্ট হয় তখন সেটাকে বলা হয় হেপাটিক সাইজগ্নি। কারণ লিভারের এক একটা সেলের নাম হচ্ছে হেপাটিক সেল। লিভারের এক একটা সেলের নাম কি? হেপাটিক সেল। তাহলে হেপাটিক সাইজগ্নি অর্থে বোঝায় হচ্ছে আমাদের লিভারের মধ্যে যখন ওই সেলগুলো অনেকগুলো হয়ে যায় তখন সেটাকে বলা হয় হেপাটিক সাইজগ্নি। আর যখন আমাদের আরবিসির মধ্যে হয় তখন সেটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজগ্নি। এবার এই এরিথ্রোসাইটিক সাইজগ্নি বা হেপাটিক সাইজগ্নির এখানে বলা আছে কি এটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি হেপাটিক এরিথ্রোসাইটিক সাইজগ্নি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখো এদের হোস্ট দুইটা, একটা হচ্ছে মশা, একটা হলো এই যে মানবদেহ। মানবদেহের দুটো সাইজগ্নি হয়, একটা হচ্ছে হেপাটিক সাইজগ্নি আর একটা কি ভাইয়া? এরিথ্রোসাইটিক সাইজগ্নি। এবার হেপাটিক সাইজগ্নিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি। কথা ক্লিয়ার? এরপরে তারা আসলে এইভাবে ঢোকে। তাহলে লিভারে আগে মানে তারা কোথায় ঢোকে? আগে তারা আগে ঢোকে হচ্ছে লিভারে। লিভারে তারা দুটো স্টেজ পূরণ করে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজগ্নি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজগ্নি। কথা ক্লিয়ার? আর মশার মধ্যে দুটো হয়, একটা হচ্ছে গ্যামিটোগ্নি আর একটা কি ভাইয়া? স্পোরগ্নি। ঠিক আছে, মশার মধ্যে এই দুইটা প্রসেস হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সো এইটা হলো ম্যালেরিয়ার বেসিক। ম্যালেরিয়া জানতে গেলে এই বেসিকটা তোমাকে অবশ্যই জানতে হবে। তো যারা যারা ক্লাস করতেছো তারা একটু আমাকে বলে ফেলো যে তোমরা বুঝতে পারছো কিনা, এত পর্যন্ত এতটুকু তোমরা ক্লিয়ার কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তাড়াতাড়ি একটু বলতে হবে। তারপরে আমি আসলে যাব। আমরা বলতেছে যে এমসিকিউ করায়েন ভালো হবে। হ্যাঁ, আমরা এমসিকিউ করাবো, এটা শেষ করি, এটা শেষ করার পরে ইনশাল্লাহ এমসিকিউ করাবো। হ্যাঁ, এটা শেষ করার পরে ইনশাল্লাহ এমসিকিউ করাবো। যারা যারা ক্লাস করতেছো একটু রেসপন্স করো ভাই, রেসপন্স করতে হবে।
আচ্ছা দেখো নেক্সট সেটা হচ্ছে আমাদের এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে সাইকেল যদি আমরা একটু দেখাই, হেপাটিক সাইজগ্নি, হেপাটিক সাইজগ্নিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রি হেপাটিক অ্যারিথ্রোসাইটিক সাইজগ্নি, এই যে প্রি অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। প্রি অ্যারিথ্রোসাইটিক মানে কি? অ্যারিথ্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি তে, এর টার্গেট কি? এটা লিভার থেকে কোথায় ঢুকবে? আরবিসির মধ্যে ঢুকবে, এবং এখানে সাইজন দশা হয়, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়? প্রি অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। কথা ক্লিয়ার? এরপরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এরপরে এটা কোনটা আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। এরপরে কোনটা? এক্সো অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। এখন প্রসেসটা আমরা এইভাবে বুঝবো না, আমরা এইখানে একটু দেখানোর চেষ্টা করব। তো একটা মশা যখন তোমাকে কামড় দেয়, তখন মশাটা আসলে তোমার বডির মধ্যে কি প্রবেশ করায় দেয়? মশার এই যে জিনিসটা প্রবেশ করায় তার নাম হচ্ছে স্পোরোজয়েট। তাহলে তার নাম কি? স্পোরোজয়েট। তাহলে মশা যখন কামড় দিবে, সে তোমার বডিতে কি প্রবেশ করাই দিবে? সে তোমার বডিতে প্রবেশ করাই দিবে হচ্ছে স্পোরোজয়েট। এটা কোথায় থাকে? এটা মশার স্যালাইভাতে থাকে। তাহলে স্যালাইভা মানে কি? লালা। তাহলে মশা যখন কামড় দেয় তখন সে কি দেয়? সে একটা জীবাণু দেয়। পরীক্ষা কিন্তু এটা কোশ্চেন করবে যে একটা মশা যখন তোমার বডিতে কামড় দিবে, সে আসলে কি দিবে? সে আসলে দিবে হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েট মানে হচ্ছে লালা, মানে স্পোরোজয়েট হচ্ছে জীবাণু। তাহলে জীবাণুটা কোথায় থাকে? স্যালাইভার মধ্যে থাকে। এবার এটা কোথায় অ্যাটাক করতেছে ভাইয়া? এটা অ্যাটাক করতেছে তোমার লিভার সেলে, অর্থাৎ তোমার লিভারের সেলের গুলোর মধ্যে সে একটা জীবাণু দিয়ে দিবে, তার নাম হচ্ছে স্পোরোজয়েট। এরপরে বলতেছে এই স্পোরোজয়েট গুলো, দেখো এটা হচ্ছে লিভারের সেলের নিউক্লিয়াস, তাই না? তো স্পোরোজয়েট কি করবে? আমরা সবাই জানি যে আমাদের যে খাবারটা থাকে, সেই খাবারটা স্টোর করে রাখে কোথায়? আমাদের বডির মধ্যে কোন জায়গাটা আমরা খাবারটাকে স্টোর করে রাখি, জমা রাখি? আমাদের বডির যে জায়গাটায় আমরা খাবারটাকে স্টোর করে রাখি বা জমা রাখি, তার নাম হচ্ছে লিভার। তো এই স্পোরোজয়েট গুলো যখন লিভার সেলে ঢুকে, তখন লিভার সেল থেকে তখন তারা খাবার গ্রহণ করে। এবং এটা দেখো, এটা দেখতে কেমন? এটা দেখতে অনকাইন্ড অফ এরকম একটা মাছের মতো। সো এটাকে বলা হয়, এই মাছটাকে বলা হয় আসলে, এই মাছটাকে এই যে আকৃতি, অর্থাৎ রুই মাছ, এটাকে বলা হয় মাকু আকৃতি। মাকু আকৃতি, মাকু আকৃতি বা ট্রায়াঙ্গুলার, তিনটা অ্যাঙ্গেল দেখো এরকম করে একটা ত্রিভুজের মতো, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার বলা হয়। তো মাকু আকৃতি বা ট্রায়াঙ্গুলার মানে হলো যাদের তিনটা অ্যাঙ্গেল থাকে, যাদের সামনের দিকে হুসলা থাকে বা শার্প থাকে, বাট পেট মোটা থাকে, সেগুলোকে বলা হয় মাকু আকৃতি। তো এইটা যখন দেখো, এটা দেখতে মাকু আকৃতি ছিল, কিন্তু যখন লিভারের সেলের মধ্যে থেকে যখন খাবারটাকে তারা গ্রহণ করছে, লিভারের মধ্যে তারা যে খাবারটা স্টোর করা ছিল, সেই খাবারটাকে যখন তারা নিয়ে নিছে, খাবারটাকে খেয়ে ফেলছে, তখন কিন্তু তার নাম কি হয়েছে? ক্রিপ্টোজয়েট। তাহলে প্রথমে যখন ঢুকাইছিল তখন ছিল স্পোরোজয়েট, এর পরবর্তীতে খাবার গ্রহণ করে তার নাম হয়েছে ক্রিপ্টোজয়েট, ঠিক আছে? এবার ক্রিপ্টোজয়েটে দেখো নিউক্লিয়াস ছিল কয়টা? একটা। এবার একাধিক নিউক্লিয়াস কিন্তু তৈরি হয়েছে, এবং আমরা একটু আগে পড়ে আসছিলাম যখন একটা সেলের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেই সেলটাকে বলা হয় সাইজন। তাহলে এই জায়গায় যে সেলটা আছে, এই সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস ছিল, আর এই জন্য এই সেলটাকে কি বলা হয়েছে? সাইজন। তাহলে এই যে সাইজনটার পরে দেখো, একটা সেলের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াস থাকলেই তুমি সেই সেলটাকে একটা আইডিয়াল সেল বলতে পারবা না। কারণ কি? নিউক্লিয়াসের চারপাশে কি থাকা লাগবে? সাইটোপ্লাজম থাকা লাগবে। তাহলে এইখানে শুধুমাত্র নিউক্লিয়াস ছিল, কিন্তু সাইটোপ্লাজম ছিল না। তার ইমিডিয়েট পর্যায়ে নিউক্লিয়াসের পাশাপাশি কোনটা চলে আসছে ভাইয়া? সাইটোপ্লাজম চলে আসছে। তো তখন এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে এইখানে যখন ঢুকছিল তখন স্পোরোজয়েট, যকৃত থেকে বা লিভার থেকে খাবার নিয়ে হয়ে গেছে ক্রিপ্টোজয়েট। এবার যখন খাবারটা গ্রহণ করে ফেলছে, তখন সে লিভারের যে নিউক্লিয়াস আছে, লিভারের সেলটাকে তো মেরে ফেলে দিতে হবে, লিভারের সেলের জায়গাটাকে তো নিতে হবে, এই জন্য সে সেখানকার নিউক্লিয়াসটাকে মেরে ফেলে দিচ্ছে। তো নিউক্লিয়াসটাকে মেরে ফেলে দেওয়ার জন্য সে কিন্তু এই জায়গায় নিউক্লিয়াসটাকে ধ্বংস করে ফেলছে, সেলটাকে মেরে ফেলে দেওয়ার জন্য। এবং তার যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটা ছিল একটা, সে এখানে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করছে, এবং তখন সেটার নাম হয়েছে সাইজন। তো নিউক্লিয়াসের চারপাশে যখন সাইটোপ্লাজম চলে আসছে, তখন সেটার নাম হয়েছে কি ভাইয়া? তখন সেটার নাম হয়েছে ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রিপ্টোমেরোজয়েট কি। এই যে ক্রিপ্টোমেরোজয়েট হয়েছে, এখন কিন্তু সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াসও আছে, অর্থাৎ একটা আইডিয়াল সেল তৈরি করা সম্ভব হয়ে গেছে। তো একটা সেলের মধ্যে যতটুকু ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি যতটুকু আছে, ধারণ ক্ষমতা যতটুকু আছে, তার থেকে যদি বেশি নিয়ে ফেলো, তখন সেলটা কি হয়ে যাবে? তখন সেলটা তো ফেটে যাবে। ঠিক একই রকম ভাবে এইখানে কিন্তু যখন ঢুকাইছিল তখন কিন্তু একটা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো তৈরি করে ফেলছে, তাদের মাল্টিপ্লাই হয়ে গেছে। তো মাল্টিপ্লাই হয়ে গেলে লিভারের যে সেলটা আছে, সেই সেলটা কিন্তু আর মানে ঠিক থাকবে না, সে সেলটা ব্লাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। তো তখন এই জায়গায় কিন্তু দেখো তাদের ভিতরে যে সেলগুলো ছিল, অর্থাৎ ক্রিপ্টোমেরোজয়েট যে সেলগুলো ছিল, সেগুলো আর একটা লিভার সেলকে তারা কিন্তু অ্যাটাক করতেছে। তাহলে পরীক্ষাতে যদি কখনো দেয় যে আসলে এই জায়গাটায় কিভাবে তোমার হচ্ছে বা একটা অ্যাটাক লিভার সেল, এটা কিন্তু একটা আক্রান্ত লিভারের সেল বা আক্রান্ত লিভার কোষ। সো একটা অ্যাটাক লিভার সেল থেকে আর একটা ভালো সেলের মধ্যে যখন যায়, তখন আসলে কোনটা যায়? তাহলে তোমার তো কি অ্যান্সার দিতে হবে?
তখন অ্যান্সার দিতে হবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু যদি বলে যে মশার কামড়ের জন্য কোনটা যায়, তখন অ্যান্সার কি হবে? স্পোরোজয়েড। তাহলে একটা লিভার সেল থেকে আরেকটা লিভার সেলে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে কি যায়, তখন অ্যান্সার হবে কি? ক্রিপ্টোমেরোজয়েড। এরপরে এই জায়গায় যেটা আছে এইটারও কিন্তু দেখো, এই ক্রিপ্টোমেরোজয়েটের নতুন একটা লিভার সেলকে যদি অ্যাটাক করে, তাহলে ওই সেলের মধ্যে কি ঢুকছে? একটা ঢুকছে। এরকম করে এখানে যতগুলো ছিল সবগুলো, এখানে কতগুলো আছে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। অর্থাৎ এই 11টা লিভার সেলকে কি করবে? অ্যাটাক করবে। এখানে জাস্ট একটাকে দেখাইছে, ঠিক আছে। এইখানেও যে প্রসেসের মাধ্যমে সাইজন তৈরি হয়েছিল, নিউক্লিয়াস একটা থেকে অনেকগুলো তৈরি হয়েছিল, ঠিক এখানেও কি হবে? একটা থেকে অনেকগুলো তারা তৈরি করবে। দেখো এখানে একটা থেকে কি হয়েছে? অনেকগুলো কিন্তু তারা তৈরি করে ফেলছে। তো এই অবস্থাটাকে কি বলা হচ্ছে? সাইজন। এরপরে যেটা হয়েছে, এই সাইজনটার পরে আবার কিন্তু এখানে তারা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম নিয়ে আসে, কিন্তু তখন সেটার নাম কি হয়েছে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। এখানে কি হয়েছে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু আগে কি ছিল? ক্রিপ্টোমেরোজয়েড। আর এখন কি হয়েছে? মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই জায়গা থেকে দেখো, একটু খেয়াল করে দেখো, এই পর্যন্ত হচ্ছে একটা স্টেজ আমরা বলতে পারি, আর এই পর্যন্ত আর একটা স্টেজ কিন্তু আসলে আমরা বলতে পারি। তাহলে এখানে টোটাল কয়টা স্টেজ হয়েছে? এখানে টোটাল স্টেজ হয়েছে আমাদের দুইটা। এই জায়গায় যে স্টেজটা আছে এটাকে বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। তাহলে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি শুরু হয়েছে কোথায়? স্পোরোজয়েটে। আর এটা শেষ হয়েছে কোথায়? এটা শেষ হয়েছে ক্রিপ্টোমেরোজয়েটে। আর এক্সোএরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি কোন জায়গায় শুরু হয়েছে? ক্রিপ্টোমেরোজয়েটে। আর শেষ হয়েছে কোথায় ভাইয়া? শেষ হয়েছে হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড অ্যান্ড ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। সো মেটাক্রিপ্টোমেরোজয়েড যখন হয়েছে তখন কিন্তু তাদের দুইটা সাইজের হয়েছে, একটা হচ্ছে সাইজে ছোট আর একটা হচ্ছে সাইজে বড়। যেগুলো সাইজে ছোট হয়েছে সেগুলোকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর যেগুলো সাইজে বড় হয়েছে সেগুলোকে বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে মেটাক্রিপ্টোমেরোজয়েড কয় ধরনের হয়? মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই ধরনের হয়, একটা হচ্ছে মাইক্রো আর একটা কি ভাইয়া? ম্যাক্রো। এইখানে যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আছে, সেই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা আছে, দেখো এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা চলে যাচ্ছে আরবিসির ক্ষেত্রে, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এটা অ্যাটাক করতেছে কোন জায়গায়? এটা অ্যাটাক করতেছে আরেকটা আমাদের লিভার সেলে। তাহলে আরেকটা লিভার সেলে অ্যাটাক করার কাজটা কে করতেছে? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কারে অ্যাটাক করতেছে? আরবিসি কে অ্যাটাক করতেছে। তাহলে আরবিসি কে অ্যাটাক করতেছে? আরবিসি কে অ্যাটাক করতেছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর লিভার সেল কে অ্যাটাক করতেছে কে? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু প্রথমে যদি মশা দিয়ে কামড় দেওয়া হয় তাহলে সেটা কারে অ্যাটাক করে? স্পোরোজয়েড কে অ্যাটাক করে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের প্রি এরিথ্রোসাইটিক এন্ড এক্সোএরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। সো এখানে আমরা যদি পড়ি তাহলে দেখবো যে এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের কি বললাম যে আমাদের যে আরবিসি যেটা ছিল, এই আরবিসি কে অ্যাটাক করবে কে? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। সো এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা আছে, দেখো আমরা যেটা বলছিলাম, এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড প্রবেশ করতেছে কোন জায়গায়? আরবিসিতে। সো আরবিসিতে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড যখন প্রবেশ করে তখন কিন্তু এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা একটা শেপে চলে আসে, সেই শেপটাকে বলা হয় ট্রোফোজয়েড। তাহলে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কিসে পরিণত হচ্ছে? ট্রোপোজয়েড। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, এটা কি দেখো, এই যে লিভার সেল থেকে কোন জায়গায় যাচ্ছে? আরবিসিতে। কে যাচ্ছে? মেরোজয়েড। কোন মেরোজয়েড? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। অর্থাৎ যে মেরোজয়েড গুলা সাইজে ছোট ছিল সেই মেরোজয়েড গুলাই তৈরি হচ্ছে কি? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এর মধ্যে আবার এদের এসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে এদের আবার এসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। তো এখানে কিন্তু সেই কথাটা বলছে যে যখন আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলা যকৃত কোষ থেকে কোন জায়গা থেকে আসে? লোহিত রক্তকণিকা। এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আমরা কোথায় তৈরি করছিলাম? আমরা লিভারে বা যকৃতে তৈরি করছিলাম। এটা কোথায় আসতেছে? ওইখান থেকে লোহিত রক্তকণিকা আসলো বা আরবিসিতে আসলো। তখন এই জায়গা থেকে তারা খাদ্য গ্রহণ করে কি হয়? গোল হয়ে যায়। তখন তাদের নাম কি বলা হয়? ট্রোফোজয়েড। আগে দেখো, আগে যেটা গোল হয়ে গেছিল স্পোরোজয়েড, গোল হয়ে কিসে পরিণত হয়েছিল? ক্রিপ্টোজয়েটে। আর এখন এরা গোল হয়েছে, অর্থাৎ যখন আরবিসিতে গেছে এবং আরবিসি থেকে খাবার নিছে, খাবার নিয়ে গোল হয়ে যায়, তখন তারা কি হয়েছে? ট্রোপোজয়েড। ট্রোপোজয়েডের পরে বলতেছে কোষগুলো ধীরে ধীরে বড় হয়ে যায়। দেখো কোষগুলো কি বলতেছে, দেশের সেলগুলো আছে, সেলগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং নিউক্লিয়াসটা একদিকে সরে যাচ্ছে। নিউক্লিয়াস তো মাঝখানে ছিল, আর এদের যে সেলটা ছিল সেই সেলটা কি হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। জীবাণুটা একটি আংটির আকৃতি লাভ করে। এখন এই যে জার্মটা ছিল, অর্থাৎ মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই জার্ম বা যে জীবাণুটা এখন একটা আংটির মতো একটা আকার গ্রহণ করে।
বা আকার ধারণ করে তখন সেটাকে বলা হয় কি সিগনেট রিং। তাহলে হোয়াট ইজ সিগনেট রিং? সিগনেট রিংটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডটা যখন একটা আংটির আকার ধারণ করে তখন সেটাকে বলা হয় সিগনেট রিং। তখন সেটাকে কি বলা হয়? সিগনেট রিং। তাহলে হোয়াট ইজ সিগনেট রিং? যখন মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড একটা আংটির আকার ধারণ করতেছে তখন সেটাকে বলা হচ্ছে সিগনেট রিং। এর প্রায় 8 ঘন্টা পরে আমাদের এই যে জায়গায় যে মানে তোমার এইখানে আছে না যে এই জায়গায় যে ওরা যে মানে জাম বা মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড তখন একটা শেপ নিচ্ছে, এই শেপটাকে বলা হয় এরকম করে একটা শেপ, এই শেপটাকে বলা হয় অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবা বা অ্যামিবয়েড মুভমেন্ট আসলে কি? ঠিক আছে, অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবয়েড মুভমেন্ট মানে হলো ক্ষণপথ তৈরি করা, মানে যে কোনো দিকে চাইলে ও যে কোনো দিকে সরাই সেটা যাইতে পারে। ঠিক আছে, তখন এটাকে কি বলা হচ্ছে? অ্যামিবয়েড মুভমেন্ট। তো এই যে অ্যামিবয়েড মুভমেন্ট তৈরি হচ্ছে এই সিগনেট রিং তৈরি করার 8 ঘন্টা পরে। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রোফোজয়েড। ঠিক আছে, তখন সেটাকে কি বলা হয়? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এবং যখন এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডটা হয় তখন তার চারপাশে এরকম করে কিছু সারফেস গ্রানিউলস দেখা যায়। কি দেখা যাবে? সারফেস গ্রানিউল, সারফেস গ্রানিউল। তাহলে সারফেস গ্রানিউল দেখা যাবে কখন? বা সারফেস কণা যখন অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা হবে। আর এই পরীক্ষা মনে করো তুমি একটা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছো, তুমি একটা ডাক্তারের কাছে গেছো, তখন ডাক্তার তোমাকে বলতেছে আপনি ম্যালেরিয়া টেস্টটা করে আসেন। তো ম্যালেরিয়া টেস্ট করার সময় যদি যারা করে তারা মানে যারা ল্যাবে যারা কাজ করে তো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, তো তখন তারা কিন্তু এরকম করে তোমার ব্লাডটা দেখবে, ব্লাড দেখে বলবো যে ও আচ্ছা ঠিক আছে সারফেস গ্রানিউল দেখা যাচ্ছে, তার মানে এটা ম্যালেরিয়া পজিটিভ। আর যদি সারফেস গ্রানিউল না দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি বলা হবে? সেটা হচ্ছে ম্যালেরিয়া নেগেটিভ। তাহলে এটা দেখো বলতেছে এই যে এই সারফেস গ্রানিউল দেখে বা সারফেস দানা দেখে আসলে শনাক্তকরণ করা হয় যে রোগীর আসলে ম্যালেরিয়া হয়েছে নাকি ম্যালেরিয়া হয় নাই। তো পরীক্ষাতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে দিতে পারে যে ম্যালেরিয়াটা সাধারণত কিসের জন্য মানে ম্যালেরিয়া শনাক্ত করা হয় কি দেখে? তাহলে অ্যান্সার কি হবে? সারফেস গ্রানিউল দেখে এটা শনাক্তকরণ করা হয়। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশার কোষস্থ নিউক্লিয়াস বারবার বিভাজিত হয় 12 থেকে মানে 24টা আপাত্ত নিউক্লিয়াস তৈরি করে। এইখানে যে নিউক্লিয়াসটা ছিল দেখো একটু খেয়াল করো, এই জায়গায় যে নিউক্লিয়াসটা ছিল এখানে নিউক্লিয়াস ছিল একটা। ঠিক আছে, কিন্তু এখানে নিউক্লিয়াস গুলো কি হয়েছে? অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়েছে। ঠিক আছে, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে হিমোজেন। মাঝখানে যে পদার্থগুলো আছে সেই পদার্থটাকে বলা হয় হিমোজয়েন। হিমোজয়েন মানে হচ্ছে যে জিনিসটা আসলে দরকার হয় না, এক্সট্রা প্রোডাক্ট, সেগুলোকে বলা হিমোজয়েন। তো এটা হচ্ছে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে তোমরা বলতে পারো। তো এইখানে দেখো এই জায়গায় অনেকগুলো নিউক্লিয়াস যখন হয়েছে, নিউক্লিয়াস হওয়ার পরে মানে এখানে বলতেছে এই জায়গায় আমি যদি একটু দেখাই, এটা গোলাপের পাপড়ির মতো একটা শেপ নিছে। কিসের মতো শেপ নিছে? পেটাল অফ দা মানে গোলাপ মানে রোজের যে পেটাল আছে, পেটাল মানে হচ্ছে পাপড়ি, তো এই গোলাপের পাপড়ির মতো একটা শেপ নিছে। পরীক্ষাতে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমি যখন যাই তখন কিন্তু এটা দিছে যে গোলাপের পাপড়ির মতো দেখা যায় কোন স্টেজে বা কোন দশায়, তখন নাম কি হয়েছে? রোজেট। তাহলে রোজেট দশায় এটা কিসের মতো দেখতে হবে? এটা দেখতে হবে হচ্ছে গোলাপের পাপড়ির মতো। তো এই গোলাপের পাপড়ির মতো দেখা হয়েছে যখন, তখন সেটাকে বলা হচ্ছে রোজেট স্টেজ। এই রোজেট স্টেজের পরে লোহিত রক্তকণিকার মধ্যে এই জায়গায় যে জার্ম বা জীবাণুটা যেটা ছিল অর্থাৎ মেরোজয়েড যেটা ছিল মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই মেরোজয়েড গুলো কিন্তু তখন আবার কি হয়ে গেছে? ব্লাস্ট হয়ে গেছে। কারণ কি? এখানে অনেকগুলো সেল চলে আসছে, অনেকগুলো সেল তৈরি করে ফেলছে। ঢোকার সময় ঢুকছিল একটা, কিন্তু এখানে তৈরি করে ফেলছে অনেকগুলো। তাহলে তো সেলের ক্যাপাবিলিটি থেকে বেশি হয়ে গেছে, ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে, এই জন্য সেলটা কি হয়ে গেছে? ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হয়ে যে তারা দুটো সেলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং দুটো সেল যে তারা তৈরি করছে এই দুটো সেলের একটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট আর একটাকে বলা হয় মাইক্রোগ্যামেটোসাইট। ঠিক আছে, তো মাইক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় স্পার্ম আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি হয় হচ্ছে এগ। তাহলে এখন তোমার বডিতে ব্লাড যেটা আছে এই ব্লাডকে যদি অ্যাটাক করে তাহলে তারা কি পাবে? আসলে তারা যদি ব্লাডকে অ্যাটাক করে তাহলে তারা কি পাবে? তারা যদি ব্লাডকে অ্যাটাক করে দুটো জিনিস পাবে। দেখো, এক কি পাবে? মাইক্রোগ্যামেটোসাইট, আর একটা কি পাবে? ম্যাক্রোগ্যামেটোসাইট। তো মাইক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি করতেছে তারা? মাইক্রোগ্যামেটোসাইট থেকে তারা তৈরি করতেছে স্পার্ম, ওকে। আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তারা তৈরি করতেছে এগ। অর্থাৎ তারা কিন্তু দুইটা জিনিস তৈরি করতেছে, একটা হচ্ছে মাইক্রো এবং একটা কি ম্যাক্রো। এবং এই জিনিসটা যেখানে থাকতেছে তার নাম হচ্ছে ব্লাড।
তাহলে এখন তোমার ব্লাডে কোনটা আছে, হয় মাইক্রোগ্যামেটোসাইট আছে অথবা কি ম্যাক্রোগ্যামেটোসাইট আছে। তাহলে এখন তোমার বডিতে তোমার মানে যদি মশা কামড় দেয়, মশা তো তোমার লিভার খাবে না, মশা তো তোমার লিভারে কামড় দিতে পারবে না, সে কামড় দিবে কোন জায়গাকে কামড় দিবে, ব্লাডকে কামড় দিবে। তাহলে যদি ব্লাডকে কামড় দেয়, হয় সে ম্যাক্রোগ্যামেটোসাইট নেবে অথবা সে কি মাইক্রোগ্যামেটোসাইট নেবে, অথবা দুইটাই নিবে, সোজা বাংলা কথা সে দুইটাই নিবে। তাহলে মশার বডিতে যখন একটা সুস্থ মশা, মনে করো একটা সুস্থ মশা বা মসকিউটো, একটা হেলদি মসকিউটো যার বডিতে ম্যালেরিয়া ছিল না, সে যদি তোমার বডিতে এখন অ্যাটাক করে, তাহলে তার বডিতে কি চলে যাবে, তার বডিতে চলে যাবে হচ্ছে এই যে মানে তোমার ম্যালেরিয়ার জীবাণুটা চলে যাবে। ঠিক আছে, ম্যালেরিয়ার জীবাণুটা যদি চলে যায় অর্থাৎ তার বডিতে মাইক্রোগ্যামেটোসাইট যাবে এবং কি ম্যাক্রোগ্যামেটোসাইট যাবে। এবার তার বডিতে যাওয়ার পরে এসে এই মাইক্রোগ্যামেটোসাইট অর্থাৎ মাইক্রোগ্যামেটোসাইট থেকে সে তৈরি করবে স্পার্ম, আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তৈরি করবে কি এগ। দুটোকে সে একসাথে কি করবে, দুটোকে একসাথে মিলাই দিবে। আর আমরা জানি তো যে যখন দুটোকে একসাথে মিলাই দেয় তখন যেটা তৈরি করে তার নাম কি, তার নাম হচ্ছে জাইগট। তাহলে তার নাম কি হয়, তার নাম হচ্ছে জাইগট। তাহলে যখন স্পার্ম আর এগ একসাথে মিলাই দিবে তখন তার নাম কি হবে, জাইগট। তো এই জাইগট থেকে পরবর্তীতে তারা আবার নতুন একটা জীবাণু তৈরি করবে এবং তার নাম কি হবে, স্পোরোজয়েট। স্পোরোজয়েট। তাহলে স্পোরোজয়েট তৈরি হবে কখন, স্পোরোজয়েট যখন তৈরি হবে তখন স্পার্ম আর এগ একসাথে মিলে যাবে, অর্থাৎ মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট দুটো একসাথে মিলে গেলেই তখন তৈরি হবে কি স্পোরোজয়েট। আর এই মেলার জন্য দরকার আছে মাইক্রোগ্যামেটোসাইট এবং কি ম্যাক্রোগ্যামেটোসাইট। এটা কোথায় থাকে, এটা তৈরি হয়েছে একটা মানুষের বডিতে, তারা এটা তৈরি করে, মানুষের বডিতে তৈরি করে, আর একটা মশা এটাকে গ্রহণ করে তার বডিতেও কিন্তু সে কি করে নিচ্ছে, সে এই মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে পরবর্তীতে তার বডিতে কি হবে, তার বডিতে সে নতুন করে সেই স্পোরোজয়েট তৈরি করবে। আবার ওই স্পোরোজয়েট সে আরেকটা ব্যক্তিকে কামড় দিবে। তাহলে একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিতে যখন যাচ্ছে তখন সে কিসের মাধ্যমে যাচ্ছে, মশার মাধ্যমে যাচ্ছে। এই জন্য এটা কিন্তু বাতাসেও যাবে না, এটা পানি দিয়েও হবে না, এটা মশা দিয়ে হয়। আর এই কারণে এটাকে বলা হয় মসকিউটো বর্ন বা ভেক্টর বর্ন ডিজিজ। ঠিক আছে, এটাকে বলা হয় মসকিউটো বর্ন বা ভেক্টর বর্ন ডিজিজ। কথা ক্লিয়ার? দেখো নেক্সট আমরা যদি বলি তো সেটা হচ্ছে যে স্পোরোজয়েটের মধ্যে, তাহলে মশা কিন্তু এখন কামড় দিয়ে ফেলছে, মশার ভিতরে যা কিছু নেওয়ার দরকার ছিল মশা সেটা নিয়ে ফেলছে। এখন মশার মধ্যে যেটা হবে কি তৈরি হবে, গ্যামিটোগ্নি। তাহলে গ্যামিটোগ্নি মানে কি, সে গ্যামেট তৈরি করবে। আর আমরা জানি কি যে গ্যামেট হচ্ছে দুইটা, একটার নাম কি স্পার্ম আর একটার নাম কি এগ। তাহলে দুনিয়াতে গ্যামেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্পার্ম আর একটা কি এগ। আর এই যে স্পার্ম আর এগ এটা কি তোমার বডিতে তৈরি হচ্ছে না, তোমার বডিতে যখন থাকতেছে তখন মাইক্রোগ্যামেটোসাইট হিসেবে থাকতেছে এবং কি ম্যাক্রোগ্যামেটোসাইট হিসেবে থাকতেছে। আর যখন মশা এই দুটোকে গ্রহণ করে ফেলতেছে তখন তাদের বডিতে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্যামিটোগ্নি। তখন সেটাকে কি বলা হয়, গ্যামিটোগ্নি। অর্থাৎ গ্যামিট তৈরি করার যে প্রসেস সেটাকে বলা হয় গ্যামিটোগ্নি। এখন গ্যামিট তৈরি করতে গেলে তোমাকে স্পার্ম তৈরি করতে হবে। তো স্পার্ম তৈরির প্রসেসটাকে কি বলা হয়, স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস। আর যখন এগ তৈরি হয় সেটাকে বলা হয় উজেনেসিস। ঠিক আছে, উজেনেসিস। তাহলে আমাদের এখন জানতে হবে স্পারমেটোজেনেসিস এবং উজেনেসিস। তো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব যে স্পারমেটোজেনেসিস কেমনে তৈরি হয়। তো স্পারমেটোজেনেসিস তৈরি করার ক্ষেত্রে আগে তোমাকে এইটা একটু ভালো করে জানতে হবে যে স্পার্ম কিভাবে তৈরি হচ্ছে। স্পার্ম তৈরির প্রসেসটাকে কি বলা হয়, স্পারমেটোজেনেসিস। স্পারমেটো শব্দের অর্থ কি, স্পারমেটো শব্দ যদি আমরা ভাঙি এখানে আমরা দুইটা শব্দ বের করছি, স্পার্ম, একটা হলো কি ভাইয়া স্পার্ম, আর একটা হলো জেনেসিস। জেনেসিস মানে কিন্তু তৈরি করা। তাহলে স্পার্ম তৈরি করার প্রসেসটাকে কি বলা হচ্ছে, স্পারমেটোজেনেসিস। তুমি কোন জায়গা থেকে স্পার্ম তৈরি করবা, তুমি স্পার্ম তৈরি করবা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট থেকে। তাহলে মাইক্রোগ্যামেটোসাইট থেকে যে প্রসেসের মাধ্যমে আমরা স্পার্ম তৈরি করব তার নাম হবে কি, স্পারমেটোজেনেসিস। কথা ক্লিয়ার? এরপরে যেটা আছে সেটা হচ্ছে
ম্যাক্রোগ্যামেটোসাইট। তো ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে আমরা কি তৈরি করব, এগ তৈরি করব। তাহলে ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে এগ তৈরি করার প্রসেসটাকে কি বলা হয়, উজেনেসিস। কথা মনে থাকবে? তো এখন আমাদেরকে দেখতে হবে যে স্পার্মেটোজেনেসিসটা আসলে কিভাবে হয়, এর স্পার্মেটোজেনেসিস কিভাবে হচ্ছে, এটা আমাদেরকে একটু দেখতে হবে। তো প্রথমত বলতেছে যে মাইক্রোগ্যামেটোসাইটের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা বারবার বিভক্ত হয়ে 4 থেকে 8টা ক্ষুদ্রাকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। এই সময় জীবাণু কয়েকটা কোণে কোণে অর্থাৎ 4 থেকে 8টা কোণ অথবা অ্যাঙ্গেল বিশিষ্ট হয়। তোমরা এটা দেখলে বুঝবো না, আমি তোমাদেরকে এইটা দেখালে তোমরা বুঝতে পারবা। এই যে জিনিস যেটা আছে এইটার নাম কি ভাইয়া? এইটার নাম হলো মাইক্রোগ্যামেটোসাইট। এটার নাম কি? মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াস ছিল একটা। এই নিউক্লিয়াসটা দেখো, মাইক্রোগ্যামেটোসাইটের নিউক্লিয়াস, এই যে সেলটা মাইক্রোগ্যামেটোসাইট আছে, এই সেলটাও তো অবশ্যই কি আছে, মাইক্রোগ্যামেটোসাইট আছে। ভাইয়া তো পড়াইছে কিনা জানি না সেল ডিভিশনটা। তো আমরা কি বলছিলাম, সেম জিনিস যদি সেম থাকে, সেম টু সেম, সেম জিনিস যখন সেম থাকবে তখন সেটাকে কি বলা হয়, সেম জিনিস সেম থাকলে বলা হয় আমাদের মাইটোসিস। তাহলে এই জায়গায় যেটা আছে মাইক্রোগ্যামেটোসাইট আছে, এখানেও মাইক্রোগ্যামেটোসাইট আছে। তাহলে এখানে কোন সেল ডিভিশন হচ্ছে, মাইটোসিস। কিন্তু এখানে নিউক্লিয়াস আছে একটা, কিন্তু এখানে নিউক্লিয়াস আছে 4 থেকে 8টা, এবং এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই বা কোনো কোণ নাই, কিন্তু এইখানে দেখো অ্যাঙ্গেল আছে বা কোণ আছে। তাহলে এই যে যখন অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, তারা কোন সেল ডিভিশনের মাধ্যমে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে বা নিউক্লিয়াসে ডিভিশন করতেছে, সেই প্রসেসের নাম হচ্ছে মাইটোসিস। তো মাইটোসিস যখন মাইক্রোগ্যামেটোসাইট তারা গ্রহণ করতেছে, তখন কিন্তু তাদের এই জায়গায় মাইটোসিস সেল ডিভিশন প্রসেস হচ্ছে, এবং এই মাইটোসিস সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে তারা কিন্তু তোমার বডিতে নিউক্লিয়াস গুলো কিন্তু ডিভাইডেড হচ্ছে। তাহলে নিউক্লিয়াস ডিভাইডেড হচ্ছে কার জন্য? মাইটোসিস সেল ডিভিশনের জন্য। কথা বুঝাইতে পারছি মনে হয়। তাহলে এই মাইটোসিস সেল ডিভিশন, এবং এখানে অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং প্রত্যেকটা কোণে কোণে এক একটা করে অ্যাঙ্গেল চলে গেছে। চলে যাওয়ার পরে কিন্তু তাদের ক্ষেত্রে ওই যে একটু আগে যেটা বুঝে আসছিলাম, অ্যামিবয়েড মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ তারা বিভিন্ন দিকে সরাই ছিটায় যাচ্ছে। এদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন দিকে সরাই ছিটায় গেছে, এবং এই জায়গাটায় এক একটা প্রত্যেকটা খণ্ডে বা প্রত্যেকটা পার্টে এক একটা করে তাদের কি আছে, নিউক্লিয়াস আছে। এরপরে কিন্তু তারা কিন্তু দেখো আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে তারা নিজেরা কি হিসেবে বিবেচনা করছে, তারা পরবর্তীতে স্পার্ম তৈরি করে ফেলছে। তাহলে এইখানে যখন ঢুকছিল, তখন কিন্তু ঢুকছিল মাইক্রোগ্যামেটোসাইট। সাইট মানে হলো সেল, মাইক্রো মানে ছোট, গ্যামিট মানে হলো আমরা জানি স্পার্ম বা শুক্রাণু, গ্যামিট। তাহলে এইখান থেকে মাইক্রোগ্যামেটোসাইট থেকে ছোট যে সেল থেকে গ্যামিট তৈরি হয়, সেই সেলটাকে বলা হয় মাইক্রোগ্যামেটোসাইট। তাহলে মাইক্রোগ্যামেটোসাইট প্রথমে ছিল, তারপরে সেলগুলো উইথ দ্য প্রসেস অফ মাইটোসিস সেলগুলো ডিভাইডেড হয়েছে, এবং সেখানে অ্যাঙ্গেল তৈরি করছে 4 থেকে 8টা অ্যাঙ্গেল, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে বা কোণে এক একটা করে নিউক্লিয়াস অবস্থান করছে, এবং এইখানে জিনিসগুলো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে তারপরে তারা খুঁজে বেড়াচ্ছে, তারা এককে খুঁজতেছে, কোন জায়গায় গেলে এক পাবো, কোন জায়গায় গেলে এক পাবো। এটা তো আমাদের এখান থেকে এতটুক, এই জায়গা থেকে এতটুক, এটা হচ্ছে আমাদের স্পার্মেটোজেনেসিস হয়েছে। এরপরে এইখানে যেটা আছে এই পর্যন্ত, এইটাকে বলা হয়েছে উজেনেসিস। মাইক্রোগ্যামেটোসাইট থেকে যেরকম করে অ্যাঙ্গেল তৈরি করা লাগে, নিউক্লিয়াসে ডিভাইডেড করা লাগে, এদের ক্ষেত্রে কিন্তু আসলে সেম জিনিসটা করা লাগে না। এদের ক্ষেত্রে একেবারে ডিরেক্টলি ম্যাক্রোগ্যামিট থেকে, ম্যাক্রো অর্থাৎ বড় যে গ্যামিট আছে, সেই বড় গ্যামিট থেকে তারা ডিরেক্টলি কোনটা তৈরি করে ফেলে, তারা ডিরেক্টলি তৈরি করে ফেলে, দেখো এই যে ম্যাক্রোগ্যামেটোসাইট, তারা একদম এই যে ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে তারা ম্যাক্রোগ্যামিট অর্থাৎ তারা এগ তৈরি করে ফেলে। এগ তৈরি করার পরে তারা এখানে একটা জিনিস তৈরি করে, যেটাকে বলা হয় শঙ্খু বলে, ঠিক আছে। বাংলাতে, ইংলিশে, মানে যারা হিন্দু ধর্মের আছে, তারা কিন্তু দেখবা যে সন্ধ্যা হইলে বা অন্য সময় আমরা যেরকম আজান দেই, ওরা কিন্তু এরকম করে একটা জিনিস এরকম করে বাজায়, ঠিক আছে। একটা জিনিস কিন্তু এরকম করে বাজায়, যেটাতে শোনা উ করে ওঠে না, তো ওইটা আর কি, মানে উলু দেয়, যেটা আমি যেটা জানি আর কি। তো এই যে জিনিসটাতে উলু দেয়, সেই জিনিসটা কিন্তু এরকম দেখতে হয়, যেটাকে শঙ্কু বলা হয়। তো এদের এখানেও যখন তারা ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামিট তৈরি করে, এরকম করে একটা অ্যাঙ্গেল তারা তৈরি করে, শঙ্কু তারা তৈরি করে। কেন শঙ্কু তৈরি করে? কারণ তাদেরকে কিন্তু একজন খুঁজতেছিল, তাদেরকে কে খুঁজতেছে? স্পার্ম খুঁজতেছে। কেন? কারণ দুইজনে একসাথে মিলে যাবে। তো এই জিনিসটা দেখে স্পার্ম বুঝতে পারে যে না, এটা হচ্ছে ডিম্বাণু বা এটা হচ্ছে এগ। তখন এই এগের সাথে এই জায়গায় এই স্পার্মটা লেগে যায়। তো আমরা জানি কি, স্পার্মের এগ যখন লেগে যায়, তখন সেটাকে কি বলা হয়, সে প্রসেসটাকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। আর ফার্টিলাইজেশনের
ফার্টিলাইজেশনের মাধ্যমে নতুন করে কি তৈরি হয়, একটা জাইগোট তৈরি হয়। তো জাইগোটের একেবারে প্রাথমিক অবস্থায় দেখো জাইগোট, এইখানে যদি যেটা তৈরি করছে জাইগোট, এই জাইগোটের মধ্যে কি আছে, স্পার্ম আছে। স্পার্ম মানে কি, স্পার্ম মানে এন, এগ মানে কি এন, তাহলে দুটো এন একসাথে মিলে গেলে কি হয় 2n। তাহলে জাইগোটের পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়, উকিনেট। তাহলে জাইগোট কত এন হয়, এখানে যে জাইগোট আমরা দেখছিলাম, জাইগোটে স্পার্ম আসতেছে অর্থাৎ এন আসতেছে, এগে এন আসতেছে, তাহলে জাইগোট ইজ ইকুয়াল টু কত এন হবে 2n। এরপরে কি আছে, উকিনেট আছে, উকিনেট, উকিনেট। তাহলে উকিনেটে কতগুলো আছে ভাইয়া, উকিনেটেও আছে হচ্ছে আমাদের, উকিনেটে কতগুলো আছে 2n, উকিনেটেও কত আছে, উকিনেটেও আছে হচ্ছে আমাদের 2n, মনে থাকবে। তাহলে 2n, এরপরে উকিনেটের পরে তৈরি হচ্ছে উসিস্ট। তাহলে উকিনেটের পরে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, উকিনেটের পরে তৈরি হচ্ছে আমাদের উসিস্ট, উসিস্ট, উসিস্ট। সিস্ট মানে হলো থলি বা স্যাক, সিস্ট, ঠিক আছে, সিস্ট, সিস্ট মানে হলো স্যাক বা থলি। তাহলে এই জায়গায় এটা কত এন 2n, তাহলে উসিস্ট কত এন 2n, ঠিক আছে। এরপরে কোনটা হচ্ছে উসিস্ট। এখন কিন্তু আমরা গ্যামিটোগনির পর্যায় শেষ করে ফেলছি, ফার্টিলাইজেশন হয়েছে, এখন আমাদের স্পোর তৈরি হচ্ছে। স্পোর মানে আমাদের এখন আমরা স্পোরোজয়েট তৈরি করব, ঠিক আছে, স্পোরোজয়েটের দিকে যাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি স্পোরগ্নি। স্পোরোজয়েট যে এখানে তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে স্পোরগ্নি। তাহলে জাইগোটের পরে হচ্ছে উকিনেট, উকিনেটের পরে হচ্ছে উসিস্ট, উসিস্টের পরে তাদের যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা বারবার ডিভাইডেড হচ্ছে, বারবার ডিভাইডেড হয়ে আরো মানে তাদের চারপাশে কি চলে আসতেছে, সাইটোপ্লাজম চলে আসতেছে। সাইটোপ্লাজম চলে আসার পরে তারা প্রথমে রাউন্ডেড ছিল, এরপরে আবার তারা কোন শেপে চলে যাচ্ছে, তারা আলাদা হয়ে যায়, তারা আবার সেই মাকু শেপের অর্থাৎ তারা ট্রায়াঙ্গুলার শেপে চলে যাচ্ছে, এবং এই জায়গাটাকে বলা হচ্ছে স্পোরগ্নি। তাহলে এটা হলো স্পোরগ্নি, এটা হচ্ছে গ্যামিটোগনি, ঠিক আছে। তাহলে এই যে গ্যামিটোগনিটা আমাদের ছিল যে উসিস্ট পর্যন্ত আমাদের কিন্তু গ্যামিটোগনি, এরপরে যেটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে এটা হচ্ছে স্পোরগ্নি। তাহলে এই জায়গায় গোলাকার নিউক্লিয়াসটা যখন ছিল, নিউক্লিয়াসের চারপাশে যখন সাইটোপ্লাজম আসছে তখন তারা কি হয়ে গেছে, স্পোরোজয়েটের আকৃতিতে চলে গেছে। স্পোরোজয়েটের আকৃতিতে চলে যাওয়ার পরে তারা আবার এই স্পোরোজয়েটটা কোন জায়গায় অবস্থান করতেছে, স্যালাইভাতে অবস্থান করতেছে। কোথায়, স্যালাইভা। তো স্যালাইভাতে অবস্থান করলে এরপরে এই মশাটা যদি অন্য কাউকে কামড় দেয় তাহলে তার মধ্যে কি ঢুকে যাবে, তার মধ্যে স্পোরোজয়েট ঢুকে যাবে। তাহলে তার মধ্যে কি ঢুকবে, তার মধ্যে স্পোরোজয়েট ঢুকবে। তাহলে স্পোরোজয়েট কিভাবে তৈরি হয়েছে বুঝছো তো, মশার বডিতে কি, মশা যখন কামড় দিচ্ছে তোমার বডিতে ঢুকতেছে কি, মাইক্রোগ্যামিটোসাইট এবং কি ম্যাক্রোগ্যামিটোসাইট। মাইক্রোগ্যামিটোসাইট থেকে তৈরি হচ্ছে স্পার্ম, আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে তৈরি হচ্ছে এগ। দুটো একসাথে মিলে যাচ্ছে, মিলে যা তৈরি করতেছে জাইগোট, জাইগোটের পরে উকিনেট, উকিনেটের পরে উসিস্ট, তারপরে উসিস্ট গুলো নিউক্লিয়াস ডিভাইডেড হচ্ছে, তাদের চারপাশে সাইটোপ্লাজম আসছে, এবং সাইটোপ্লাজম আসার পরে তারা আবার সেই মাকো আকৃতিতে চলে যাচ্ছে বা তোমার হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপে চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে স্পোরোজয়েট। এবং এই স্পোরোজয়েট তাদের স্যালাইভার মধ্যে অথবা লালার মধ্যে অবস্থান করতেছে। যে স্যালাইভা কামড় দিলে আবার ওই মশাটা যদি অন্য কাউকে কামড় দেয় তখন তার স্যালাইভা থেকে এই স্পোরোজয়েটটা বের হয়ে যাবে। এইভাবে একটা বডি থেকে আরেকটা বডিতে মশা এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেবল হচ্ছে, অর্থাৎ ছড়ায় যাচ্ছে, সংক্রামিত হচ্ছে। তো এটাও একটা কমিউনিকেবল ডিজিজ, মানে সংক্রমণ রোগ, কিন্তু এটা মশার মাধ্যমে ছড়ায়। কিছু ডিজিজ আছে যেমন হেপাটাইটিস, যেগুলো পানির মাধ্যমে ছড়ায়, টাইফয়েড, এগুলো পানির মাধ্যমে, করোনা ভাইরাস মানে বাতাসের মাধ্যমে ছড়ায়, তারপরে হচ্ছে তোমার টাচ করলে ছড়ায়। সো এরকম কিছু ডিজিজ আছে যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, কিছু ডিজিজ আছে যেগুলো ভেক্টর বন, এই যে এটা মশার মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়াচ্ছে। তো এটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট ম্যালেরিয়া। সো ম্যালেরিয়াটা আসলে এইভাবে হয়, দুই জায়গায় তোমাকে অ্যাটাক করে, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে তোমার আরবিসি। আগে আরবিসিতে ঢুকার আগে তোমার লিভারে আসে, লিভারের মধ্যে দুটো স্টেজ হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি, একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজগ্নি। তো যখন তোমার বডিতে যখন কোনো মশা কামড় দিল তখন কিন্তু এই স্পোরোজয়েটটা দেয়। স্পোরোজয়েট পরবর্তীতে ট্রোপোজয়েট মানে ক্রিপ্টোজয়েট হয়, ক্রিপ্টোজয়েট থেকে তোমার তৈরি করে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট থেকে আবার তৈরি করে হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েট দুই ধরনের হয়, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট অ্যান্ড ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েটটা তোমার আবার নতুন করে আরেকটা ইএসএলকে অ্যাটাক করে, আর ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট যেটা আছে সেটা তোমার লিভার সেলকে অ্যাটাক করে, আর মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আরবিসি কে অ্যাটাক করে। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট আরবিসি থেকে খাবার গ্রহণ করে গোল হয়ে যায়, তখন সেটার নাম হয় ট্রোপোজয়েট। ট্রোপোজয়েটের পরে সাইজ তোমার হচ্ছে হয় সিগনয়েড রিং হয়, সিগনয়েড রিং এর পরে যে সে আবার তৈরি করে এই যে তোমার হচ্ছে এই যে এইখানে যে প্রসেস আছে
সিগময়েড রিং এর পরে সে অ্যামিবয়েড ট্রোপোজয়েড তৈরি করে। ওই অ্যামিবয়েড ট্রোপোজয়েড, এই যে অ্যামিবয়েড ট্রোপোজয়েড তৈরি করে। অ্যামিবয়েড ট্রোপোজয়েডের পরে তাদের চারপাশে নিউক্লিয়াসটা ডিভাইডেড হয়। নিউক্লিয়াসটা ডিভাইডেড হয়, তারা গোলাপের পাপড়ির মতো বা রোজ মানে পেটাল অফ দ্য রোজের মতো শেপের হয়, তখন সেটাকে বলা হয় রোজেট। রোজেটের পরবর্তীতে তারা দুটো গ্যামিট তৈরি করে, একটাকে বলা হয় ম্যাক্রোগ্যামিটোসাইট আর একটাকে বলা হয় মাইক্রোগ্যামিটোসাইট। এর মধ্যে তাহলে মশা তখন তোমার আরবিসির মধ্যে মানে ম্যালেরিয়া যখন তোমার আরবিসির মধ্যে থাকতেছে তখন দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড আর একটা হলো এই যে মাইক্রোগ্যামিটোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট। তাহলে মশা যখন তোমাকে কামড় দিবে তখন কি পাবে? মাইক্রোগ্যামিট এবং কি ম্যাক্রোগ্যামিট পাবে। তো মাইক্রোগ্যামিট থেকে তৈরি হবে স্পার্ম, ওই প্রসেসটাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস। আর ম্যাক্রোগ্যামিট থেকে তৈরি হবে হচ্ছে এগ, ওইটাকে বলা হয় উজেনেসিস। ঠিক আছে, এবার স্পার্ম আর এগ দুটো একসাথে মিলে তৈরি করবে হচ্ছে জাইগোট, জাইগোটের পরে উকিনেট, উকিনের পরে উসিস্ট। এবার উসিস্টের চারপাশে নিউক্লিয়াস চলে আসবে, নিউক্লিয়াস ভাগ হবে, নিউক্লিয়াস ভাগ হয়ে ওই চারপাশে সাইটোপ্লাজম আসবে, সাইটোপ্লাজমের চারপাশের পরে তারপরে ওটা আবার রাউন্ডেড শেপ থেকে মাকু আকৃতি শেপে চলে যাবে, অর্থাৎ স্পোরোজয়েট অবস্থায় চলে যাবে এবং ওটা স্যালাইভা বা লালার মধ্যে অবস্থান করবে। তখন আবার যদি সে আবার কাউকে বাইট করে বা কামড় দেয় তার বডিতে আবার স্পোরোজয়েট চলে যাবে। সো এইভাবেই কিন্তু একটা মশার মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে ম্যালেরিয়াটা স্প্রেড আউট হয় বা ছড়ায় যায়। সো দিস ইজ অল অ্যাবাউট ম্যালেরিয়া। আশা করি ম্যালেরিয়া টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, অ্যাটলিস্ট যে জিনিসগুলো না জানলেই নয় সেগুলো আমি তোমাদেরকে জানাই দিছি। ঠিক আছে, তোমরা যদিও তোমার মনে হয় যে তোমরা মনে হয় কেউ কমেন্ট করতে পারতেছো না, আমার এখানে দু একজন লিখছে যে ভাই আমরা কমেন্ট করতে পারতেছি না। তো আমাদের ম্যালেরিয়া টপিকটা আলহামদুলিল্লাহ শেষ, আমরা যদি পারি। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আমরা আজকে আর কোনো চ্যাপ্টার ধরবো না। আমরা যদি কালকে শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা কালকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা অ্যাটলিস্ট এই জায়গার যে 3টা লেকচার আছে, লেকচারের 3টারই কিন্তু এখনো রেকর্ডেড ক্লাসগুলো আছে। সো ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে প্লিজ দয়া করে তোমরা এটার একটু প্র্যাকটিসটা করো, যাতে আমরা কালকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করলে সেই জায়গাটায় তোমাদের জন্য প্রবলেমগুলো সলভ হয়ে যায়। যদি তোমরা এখনো প্র্যাকটিস না করো তাহলে আসলে প্রবলেমগুলো সলভ হবে না। কালকে আমরা ক্লাস নিব কিনা আমরা তোমাদেরকে পরে জানাই দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই নোটটা একটু সাবমিট করো, আমি দেখে দিব। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে গ্রুপে নক দিও, আমি ওইখান থেকে তোমাকে সলভ করে দিব। আসসালামু আলাইকুম।